গল্পের নাম ম্যাডনেস অব লাভ পার্ট 1। আজ কলকাতা শহরে অনেক জোরে তুফান এসেছিল, যা অনেক কিছু ধ্বংস করে দিয়েছিল। না জানি কত ঘর, কত জীবন এই তুফানে হারিয়ে গেল। তুফান চলে যাওয়ার পর এক দুজন লোক রাস্তায় বেরোতে লাগলো। রাত প্রায় 11:30 বাজে। এই সময় মুম্বাই শহর থেকে 10-12 কিলোমিটার দূরে একটা জনবিহীন রাস্তায়, যেখানে মনে হয় কোনো মানুষজন থাকে না। রাস্তায় শুধু জল আর জল ছিল। এই জনবিহীন এলাকায় শুধু কুকুরের ভাউ ভাউ আওয়াজ আসছিল। বাতাসের সাঁই সাঁই শব্দে পরিবেশ আরও ভয়ঙ্কর টাইপের লাগছিল, যেন তুফান এখনই আসবে। আর ওই শুনশান রাস্তায় আমাদের নায়িকা হেঁটে যাচ্ছিল। ও নিজের আশেপাশে দেখার সময় বলল, কি প্রয়োজন ছিল তোর এরকম সাহসী প্রেজেন্ট করার? অন্তত হসপিটাল থেকে নিজের সাথে একজন স্টাফকে নিয়ে আসতে পারতিস। এই ধনী লোকেরা পারেও বটে। একটু ছোটোখাটো যদি আঘাত লেগে যায়, কে এত রাতে ডক্টরকে নিজের ঘরে ডাকার ডিপেন্ড করে? এদেরও তো বোঝা উচিত যে ডক্টর একজন মানুষ। ছাড়ো, আমি এসব কি ভাবছি। ঘুমিয়ে থাকার থেকে ভালো আমার গিয়ে ওই ব্যক্তিকে চিকিৎসা করা। অন্তত এতে আমি ভালো নাম্বার পাবো। আমি বেস্ট ইন্টার্ন হতে পারবো। কিছুদিন পরে তখনই তো ডক্টর হতে পারবো। তখন আর আমাকে এরকম ছোটো মতো করে কাজের জন্য বাইরে যেতে হবে না। এইসব ভাবার সময় ও নিজের ডেস্টিনিতে এসে পৌঁছায়। নিজের সামনেই দেখে একটা ছোট বাংলো, যেটা খুব ইউনিকভাবে বানানো হয়েছে। আরও অনেক সুন্দর লাগছিল। কিন্তু ওই বাংলোর সবথেকে ভয়ঙ্কর জিনিসটা হলো, এটি পুরোই ব্ল্যাক কালারের, যেটা দেখে ওই মেয়েটার মুখ বেঁকে যায়। আর তারপর ও ঘুরে ভেতরে চলে যায়। আর ও ভেতরে যেতেই কাউকেই দেখতে পায় না। ও নিজের সাথেই কথা বলে, সীমা আছে একটা, ডক্টরকে ডেকে এখন নিজেই নিখোঁজ হয়ে গেছে। হ্যালো, কেউ এখানে আছে? ওর আওয়াজ শুনে একজন ব্যক্তি হঠাৎ করে ওর পেছনে চলে আসে, যাকে দেখে ওই মেয়েটার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যায়। ওই মেয়েটা নিজের বুকে হাত রেখে ওই ব্যক্তির দিকে তাকিয়ে বলল, এইভাবে ভূতের মতো পেছনে আসা কি প্রয়োজন ছিল? সামনে থেকে আসতে পারতে না? এখন এসব ছাড়ো, এটা বলো যে পেশেন্ট কে? ওই ব্যক্তি ওই মেয়েটার কথা শুনে উপরের দিকে ইশারা করে বলল, বাম দিকে গিয়ে 3 নাম্বার রুম। ওই মেয়েটা ওই লোকটার কথা মেনে উপরে চলে যায়। কিন্তু ও যখনই ধীরে ধীরে ওই রুমের দিকে যাচ্ছিল, ওর হার্টবিট বেড়ে যাচ্ছিল। আর ওর মনে হচ্ছিল যেন কিছু ভুল হতে চলেছে। কিন্তু ও সব কিছু ইগনোর করে সেই রুমের ভেতরে চলে যায়। ও ভেতরে গিয়ে দেখতে পায় যে পুরো রুমটা অন্ধকারে ছেয়ে আছে। তখনই ওই রুম থেকে একটা পরিচিত স্মেল আসতে থাকে, যেটা ফিল করে ওই মেয়েটা কাঁপতে লাগে আর বলে, না, এটা হতে পারে না। মনে হয় আমি ভুল জায়গায় চলে এসেছি। আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই বলে ও যখনই বেরিয়ে যাবে, ওই রুমের লাইট অন হয়ে যায়। আর একটা বড় ছায়া এসে ওই মেয়েটাকে জড়িয়ে ধরে, যার ফলে ওই মেয়েটা নিজের জায়গায় ফ্রিজ হয়ে যায়। আর ওই ছায়াটা ওই মেয়েটার কানে গরম নিঃশ্বাস ছেড়ে ওর কানের কাছে বলল, তুমি একবারে ঠিক জায়গায় এসেছ, নিজের ডেস্টিনির কাছে। কি হলো, তুমি কিছু বলছো না? তুমি কি খুশি হওনি আমাকে দেখে? ওই মেয়েটা যখনই ওই জানা পরিচিত গলার আওয়াজ শুনে, তো ও ভয়ে কাঁদতে লাগে আর চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগে। আর ও বলে, না, এটা হতে পারে না। তুমি আমাকে খুঁজে ফেলতে পারো না। কিন্তু আমি তো তোমাকে খুঁজে ফেলেছি। এখন তুমি আমার থেকে বেঁচে কোথাও যেতে পারবে না। আমি তোমাকে আজ থেকে 13 বছর আগেই বলে দিয়েছিলাম যে আমি তোমার ভাগ্যের সেই রেখা, যাকে তুমি চাইলেও মুছে ফেলতে পারবে না। না তুমি তোমার ভাগ্যের কাছ থেকে পালাতে পারবে। নিজে আমি তোমার ভাগ্যে নিজেকে তোমার 5 বছর বয়সেই লিখে দিয়েছিলাম। যখন আমি তোমাকে প্রথমবার দেখেছিলাম, তুমি তখন শুধুমাত্র 7 বছরের ছিলে। আর এখন 18 বছরের হয়ে গেছো। আর এবার তোমাকে আমার হতে হবে। ওই মেয়েটা ভয়ে কাঁপতে থাকে। তারপর ও
নিজের মধ্যে সম্পূর্ণ সাহস সঞ্চার করে ওই ব্যক্তির হাতে কামড় বসায়, যার ফলে 1 সেকেন্ডের জন্য ওই ব্যক্তির হাত ঢিলা হয়ে যায়। আর সুযোগ উঠিয়ে ওই মেয়েটা ওকে ধাক্কা দিয়ে দরজার দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু তখনই ওই ব্যক্তি হাত বাড়িয়ে ওকে ধরে নেয় আর বেডে ছুঁড়ে ফেলে দেয় আর নিজে ওর উপরে চলে আসে। আর তারপর ওই মেয়েটার গলায় নিজের মুখ ঢুকিয়ে ওর স্মেল নেওয়ার সময় ওই ব্যক্তি বলে, তোমাকে পালানোর অভ্যাস এখনো যায়নি, তাই না? তোমাকে আমি কতবার বুঝিয়েছি যে তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না, তাহলে চেষ্টা কেন করো যখন তুমি জানো যে তোমাকে ঘুরে আমার কাছেই আসতে হবে? তাহলে এত চেষ্টা করো কেন? তুমি আমার ভাগ্যে রয়েছ, আর আমার ভাগ্যকে কেউ আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। তুমি তো জানো আমাদের ভাগ্য কখনো বদলে যায় না। সেই রকম তুমি চাইলে যা কিছু করো, কিন্তু তুমি ভাগ্য বদলাতে পারবে না। এজন্য ঘুরে ফিরে তোমাকে আমার কাছেই আসতে হবে। তাই বেটার হবে এটাই যে তুমি আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা বন্ধ করো। ওই মেয়েটা ওই ছেলেটার কথা শুনে চিল্লাতে লাগে আর ও রেগে বলে, আমি তোমার ভাগ্যে নেই, আর আমি তোমার ভাগ্য হতেও চাই না। আমি তোমাকে শুধু ঘৃণা করি। ওই মেয়েটার কথা শুনে ওই ছেলেটার নীল চোখ এখন রাগে লাল হতে লাগে। আরও হঠাৎ করে ওই মেয়েটার গলায় নিজের দাঁত কেড়ে দেয়। তার ফলে ওই মেয়েটা ব্যথায় ছটপট করতে লাগে, কিন্তু ওই ছেলেটার কাছ থেকে মুক্ত হতে পারে না। ওই মেয়েটা হাত জোড় করে ওই ছেলেটার কাছে অনুরোধ করে বলল, প্লিজ দাদা ভাই, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও প্লিজ। ওই ছেলেটা যখনই ওই মেয়েটার মুখ থেকে নিজের জন্য দাদা ভাই ডাকটা শব্দটা শুনে, তো ওর রাগ সীমার বাইরে চলে যায়। আর ও রেগে মেয়েটার চুলের মুঠি শক্ত করে ধরে নিজের মুখের কাছে ওর মুখ টেনে নিয়ে এসে বলল, মনে হয় তুমি তোমার 18th বার্থডে ভুলে গেছো, যার জন্য তুমি আমাকে আবার এই দাদা ভাই বলে ডাকছো। আমি তোমাকে কতবার বুঝিয়েছি যে আমরা কোনো ভাই বোন না। এখন যদি একজন ভিখারিকে ঘরে নিয়ে এসে আশ্রয় দেওয়া হয়, তাহলে এর মানে এই নয় যে সে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাবে আর আমাদের সাথে সম্পর্ক তৈরি করতে লাগবে। কিন্তু আমাকে তো বড় মা ও এতটাই বলেছিল। তখনই ওর ঠোঁট ওই ছেলেটার ঠোঁটের মধ্যে চলে যায়। এই সময় ওই ছেলেটা ওই মেয়েটাকে ফোর্সফুলি কিস করছিল, বা বলা যায় ওর রাগ মেটাচ্ছিল। যখন ওই ব্যক্তি ওর কিস 20 মিনিট পরে একটা বাইটের সাথে শেষ করে, তবে ওই মেয়েটা নিঃশ্বাস নিতে পারে। ওর ঠোঁটের কোণ থেকে রক্ত বেরিয়ে আসছিল। ওই মেয়েটার মুখ একবারে লাল হয়ে গিয়েছিল। ওই মেয়েটার চোখ, যা সব থেকে ইউনিক ছিল, কারণ ওই মেয়েটার চোখ কিছুটা ওই ছেলেটার চোখের মতো ছিল। এখন সেই চোখে শুধু জল ছিল, আর ও একজন প্রাণহীন পুতুলের মতো পড়েছিল। এইদিকে ওই ব্যক্তির এতে কিছু পার্থক্য হয়নি। ওই মেয়েটার উপর থেকে উঠে পাশে শুয়ে পড়ে। নিজের আঙুলের সাহায্যে ওই মেয়েটার ঠোঁটের কোণ থেকে রক্ত পরিষ্কার করার সময় বলল, ডল, আমি কতবার বুঝিয়েছি আমাকে রাগিয়ে দেবে না, যেখানে তুমি খুব ভালো করে জানো আমার রাগ কত ভয়ঙ্কর। তারপরেও তুমি সবসময় আমার সাথে লাগার চেষ্টা করো। তারপর ও ওর পিঙ্কিশ গাল টাচ করার সময়, ওর কাছে গিয়ে ওর স্মেল নাক দিয়ে টেনে নেওয়ার সময় নিজের চোখ বন্ধ করে বলল, ইউর স্মেল ইজ সো ইনটক্সিকেটিং দ্যাট আই ক্যান নট রেসিস্ট ইট। ওই ছেলেটার কথা শুনে ওই মেয়েটার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগে। আর ও নিজের মনে বলল, না, আমি এত তাড়াতাড়ি হার মেনে নিতে পারবো না। আমাকে এখান থেকে বেরোতে হবে। আমি ঘুরে বন্দি হয়ে যেতে পারি না। এরকম ভাবার সময় ওই মেয়েটা নিজের হাত বাড়িয়ে নাইট স্ট্যান্ড থেকে ফ্লাওয়ার ভাস তুলে নিয়ে আর ওই ছেলেটার মাথায় মেরে দেয়, যার ফলে ওই ছেলেটা নিজের মাথায় হাত দিয়ে ধরে নেয়। আর ওই মেয়েটা তাড়াতাড়ি করে উঠে দরজা খুলে পালিয়ে যেতে লাগে।
যখনই ও সিঁড়ির কাছে যায় দেখতে পায় অনেকগুলো গার্ড দাঁড়িয়ে রয়েছে। ওদের দেখে ওই মেয়েটার আরও বেশি কান্না পেয়ে যায়, কিন্তু ও নিজেকে সামলায় আর অন্যদিকে ছুটতে লাগে। কিন্তু তখন পর্যন্ত ওই ছেলেটা নিজেকে সামলে নিয়েছিল আর ও ওভাবেই রুমের বাইরে আসে আর ও ডোন্ট কেয়ারভাবে সিটি বাজানোর সময় ওই মেয়েটাকে খুঁজতে লাগে। ডল, দেখো এখন অনেক রাত, এই সময় গেম খেলা বন্ধ করো আর চলো চুপচাপ রেস্ট করবে। অনেক টায়ার্ড হয়ে গেছে হয়তো, আর এই গেম আমরা কালকে আবার আরাম করে কন্টিনিউ করব। এখন ভালো বাচ্চার মতো আমার সামনে চলে আসো। ওই মেয়েটা যে ছাদের সিঁড়িতে দাঁড়িয়েছিল ও ওই ব্যক্তির গলার আওয়াজ শুনে কাঁপতে লাগে আর ওর কান্নার আওয়াজ যাতে না শুনতে পায় সেই জন্য ও নিজের মুখ নিজের হাত দিয়ে চেপে ধরে। কিন্তু তখনই ওই ব্যক্তি ওই সিঁড়ির সামনে হঠাৎ করে চলে আসে আর হেসে বলে, আমি তো ঘুরে খুঁজে ফেলেছি আমার ডলকে। এইদিকে ওই মেয়েটা যখনই নিজের সামনে ওই ব্যক্তিকে দেখে ও ভয়ে চিৎকার করতে লাগে আর উপরের দিকে দৌড়ে পালিয়ে যেতে থাকে। আর ওই ব্যক্তি সিটি বাজিয়ে ওর পেছনে পেছনে ছাদে চলে আসে। ওই মেয়েটা ছুটে ছাদের একবারে ধারে চলে যায়। এখন আর ওর ওখান থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা বেঁচে নাই। তবুও ও নিজের ভয়কে সামলে ওই ছাদের রেলিংয়ের উপর দাঁড়িয়ে পড়ে আর ওই ব্যক্তির দিকে তাকিয়ে বলে, দেখো, আমার থেকে দূরে থাকো, আমার কাছে আসবে না, আমি তাহলে এখান থেকে কিন্তু লাফ দিয়ে দেব। ওই মেয়েটার কথা শুনেও ওই ব্যক্তি এগিয়ে যেতে থাকে আর একটা ডেভিল স্মাইল করার সময় বলল, ডল, তোমার কি মনে হয় তোমার মৃত্যু আমার কাছ থেকে তোমাকে মুক্তি দিতে পারবে? তোমার মৃত্যু তোমাকে আমার কাছ থেকে দূরে করতে পারবে না। বলে ওই ছেলেটা ওই মেয়েটার আরও কাছে চলে যায়। ওই মেয়েটা ওই ছেলেটাকে আরও একবার ভয় দেখানোর চেষ্টা করে আর বলে, আমি সত্যি বলছি, আমি এখান থেকে কিন্তু লাফ দিয়ে দেব। ওই ব্যক্তি তখন পর্যন্ত ওই মেয়েটার কাছে পৌঁছে গিয়েছিল আর ও ওই মেয়েটাকে হঠাৎ করে ধাক্কা দিয়ে বলল, ঠিক আছে, লাফিয়ে পড়ো। ওই মেয়েটা একটা চিৎকারের সাথে নিচে পড়ে যেতে লাগে আর তারপর ও আজ থেকে 13 বছরের আগের সব কিছু মনে করতে থাকে। তো চলুন গল্প স্টার্ট করা যাক। আশা করি আপনারা এই স্টোরিকেও বাকি স্টোরির মতো ভালোবাসা দেবেন। একটা অনাথ আশ্রমে একটা 5 বা 6 বছরের মেয়ে যে এখনই উদাস হয়ে বসেছিল। ওর হাতে একটা ব্র্যান্ডেড ডল ছিল। ওই মেয়েটা চোখ নিচের দিকে নিচু করে রেখেছিল আর মাটিতে কিছু লাইন আঁকছিল। তখনই ওর মাথায় কারো হাত অনুভব করে, যেটা অনুভব করতেই ওই মেয়েটা যখনই মাথা তুলে উপরের দিকে তাকায় তো ওর চোখ যায় একজন মহিলার দিকে। ওই মেয়েটা যখনই নিজের সামনে ওই মহিলাকে দেখে তো ওর চোখ খুশিতে উজ্জ্বল হয়ে যায় আর ওর মুখের হাসি ফুটে ওঠে। আর যখনই ওই মেয়েটা হাসে ওর গালের ডিম্পেল দেখা যায়, যার ফলে ওকে আরও কিউট আর সুন্দর লাগছিল। ওই মেয়েটার চোখ গ্রিন আর গ্রে কালারের মিশ্রণে ছিল। ওই মেয়েটার চোখই সব থেকে ওকে ওখানের মধ্যে স্পেশাল বানাচ্ছিল। ওই মহিলা তৎক্ষণাৎ এগিয়ে যেয়ে ওই মেয়েটাকে কোলে তুলে নিয়ে বলল, কি হয়েছে আমাদের প্রিন্সেস, এরকম মন খারাপ করে কেন বসে আছে? যাতে ওই মেয়েটা ওই মহিলার গলায় দুহাত জড়িয়ে ধরে বলল, কারণ তুমি আসোনি, সেই জন্য আশিকা ভয় পেয়ে গিয়েছিল। তখনই ওখানে পেছন থেকে এক লোকের আওয়াজ আসে, কিন্তু আমাদের প্রিন্সেস তো স্ট্রং, তাহলে ভয় কিভাবে পেল? ওই লোকটা ওই মহিলার পাশে দাঁড়িয়ে বলল,
আর ওরা দুজন আর কেউ না, ওবেরয় পরিবারের অংশ। জাহ্নবী ওবেরয় আর ওনার স্বামী বিবেক ওবেরয়, যারা এই অনাথ আশ্রমে প্রায় প্রতিদিন আসে। কারণ জাহ্নবী ওবেরয় কোনো বাচ্চা ছিল না, আর ওদের আশিকার সাথে 1 সপ্তাহ আগেই দেখা হয়েছে। আশিকার মম ড্যাড মারা যাওয়ার পর আশিকাকে হসপিটাল থেকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর এই দম্পতি আশিকাকে প্রথম দেখায় পছন্দ করে ফেলেছিল। জাহ্নবী আশিকার গালে কিস করার সময় বলল, আশিকা, তুমি কি আমাদের সাথে আমাদের বাড়ি যাবে? জাহ্নবীর কথা শুনে আশিকা নিজের ঠোঁট পাউট বানিয়ে কিছু ভাবার সময় বলল, বাড়িতে কি আশিকা কি তার মম ড্যাডকে দেখতে পাবে? বিবেক আশিকার কথা শুনে এগিয়ে এসে বলল, আশিকা তার মম ড্যাডের সাথে তো দেখা করতে পারবে না, কিন্তু আশিকা চাইলে আমাদেরকে তার মম ড্যাড বানাতে পারে। তারপর ওই বাড়িতে আরও ভাই বোনকে পাবে, যাদের সাথে ও খেলতে পারবে। সত্যি ওখানে আমার ভাই বোনকে পাবো? তাহলে আশিকা তোমাদের দুজনের সাথে যাবে, কারণ আশিকার ভাই বোন অনেক পছন্দ, আর ওকে একা থাকতে হবে না। আশিকা নিজের চোখ টিমটিম করে বলল। জাহ্নবী আর বিবেক যখনই আশিকার কথা শুনল, ওদের মুখে হাসি ফুটে ওঠে। কিছু সময় পরে জাহ্নবী আর বিবেকের গাড়ি একটা বড় গ্রে ম্যানশনের বাইরে এসে থেমে যায়। ওই ম্যানশনের বাইরে চারিদিকে সিকিউরিটি দাঁড়িয়েছিল, আর ওই ম্যানশনের সামনে বড় ওয়াটারফল ছিল, আর তার চারপাশে অনেক রকমের ফুল গাছ লাগানো ছিল। বিবেক আর জাহ্নবী আশিকাকে নিয়ে যখনই ম্যানশনের ভেতরে যায়, তখনই ওদের কানে একটা কঠিন কণ্ঠ ভেসে ওঠে, যেখানে আছো সেখানেই থেমে যাও, নিজেদের সাথে কাকে নিয়ে এসেছো? তোমরা কি পরিবারের নিয়ম ভুলে গেছো, যে একটা অনাথ আশ্রম থেকে বাচ্চাকে তুলে নিয়ে এসেছো? আমি তোমাদের বলে দিয়েছিলাম যে যদি বাচ্চা অ্যাডপ্ট করতে চাও, তাহলে এই পরিবারের কোনো সদস্যের কাছ থেকে নিতে পারো, না হলে আমাদের কোনো আত্মীয়র কাছ থেকে নিতে পারতে। ওই মহিলার আওয়াজ শুনে আশিকা ভয় পেয়ে যায়, যা দেখে জাহ্নবী ওকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। তারপর জাহ্নবী ওনার কথার উত্তর শান্তভাবে দেয়, মা, আমি এই বাড়ির নিয়মের বিরুদ্ধে যাইনি। আমি এই বাচ্চাকে অ্যাডপ্ট নেইনি। আমি শুধু একে আমাদের সাথে নিয়ে এসেছি যাতে আমি ওর খেয়াল রাখতে পারি। আর মা, তুমি টেনশন নিও না, ওর এই বাড়ির প্রপার্টিতে কোনো অধিকার থাকবে না। আমি নিজে আমার টাকাতে ওকে লেখাপড়া করাবো, আর যখন ও এতটা বড় হয়ে যাবে যে ও নিজের খেয়াল রাখতে পারবে, তো আমি নিজে ওকে এখান থেকে পাঠিয়ে দেব। কিন্তু তখন পর্যন্ত ওকে আমার সাথে থাকতে দাও, প্লিজ মা। জাহ্নবীর কথা শুনে ওই মহিলা কিছু সময় চুপ হয়ে যায়, আর তারপর বলে, ঠিক আছে, তুমি ওকে নিজের সাথে রাখতে পারো, কিন্তু নিজের কথাটাও মনে রাখবে। তো চলুন আমরা দেখা করে নেই ওবেরয় পরিবারের সাথে। দিগ্বিজয় সিং ওবেরয়, যার বয়স 60 বছর, আর ওনার স্ত্রী, যার নাম সুশীলা ওবেরয়, যে এই ঘরের রানী। কারণ এখনও এই পুরো বাড়িতে ওনার রাজত্ব চলে। ওনার বয়স 55 বছর। ওনার 3 ছেলে, মৃত্যুঞ্জয়, বিবেক, বিপুল। ওনাদের একজন মেয়েও রয়েছে, প্রভাবতী, যে এখানেই থাকে। মৃত্যুঞ্জয় ওবেরয়, যে এই বাড়ির বড় ছেলে, যার ব্যবহার আর কাজ অত্যন্ত খারাপ। ওনার সাথে প্রতিদিন নতুন নতুন মেয়েদের দেখা যায়। ওনার স্ত্রী হলো মাধুরী ওবেরয়, আর ওনাদের ছেলে চার্বিক ওবেরয়, যে ভবিষ্যতে এই বাড়ির হেড হতে চলেছে। চার্বিক ওবেরয় আমাদের গল্পের নায়ক, যার বয়স 15 বছর। দেখতে একবারে কোনো রাজকুমারের মতো, মাস্কিউলার বডি, নীল চোখ, হাইট 6 ফুট 2 ইঞ্চ, পাতলা লম্বা চোখের পলক, এক কানে ছোট ডায়মন্ড রিং, লম্বা পাতলা নাক, পাতলা লাল ঠোঁট, লম্বা চুল, যে নিচের অর্ধেক চুল লম্বা পেনি করে নেয় যাতে ওর লুককেও শ্যুট করে, কিন্তু ওর মুখে কোনো ভাব বা কোনো এক্সপ্রেশন থাকে না। বিবেক ওবেরয় এই বাড়ির মেজো ছেলে, আর উনি ওবেরয় ইন্ডাস্ট্রিজ সামলায়, আর ওনার হেল্প করে ওনার ওয়াইফ জাহ্নবী ওবেরয়। বিপুল ওবেরয়
ওনাদের সাথে কাজ করে যেই বাড়ির ছোট ছেলে, ওনার ওয়াইফ অর্চনা ওবেরয়, যাদের 2 ছেলে অনিকেত ও আয়ান ওবেরয়। অনিকেত এখন 10 বছরের আর আয়ান 8 বছরের, কিন্তু এখন থেকেই কোনো হিরোর থেকে দেখতে কম না।